রেডি কলকাতা থেকে সরাসরি চলে এসেছি মৈত্রনিয়া, যেটা না বললে ভাইস প্রেসিডেন্ট করেছে আমরা সরাসরি চলে এসেছি। যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে রামনগর 2 মৈত্রনিয়া গ্রাম পঞ্চায়েত, অতি জনপ্রিয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা এখানকার তৃণমূল নেতৃত্ব তমালদুরি দাস মহাপাত্রের কাছে। তোমাদের যে জায়গাটা প্রথম আপনার কাছে প্রশ্ন ছড়ে দেব সেটা হচ্ছে যে আপনার রামনগর বিধানসভায় যিনি আগে সিপিএম এর বিধায়ক ছিলেন স্বদেশ নাথ, তিনি এখন বিজেপিতে যোগদান। সেক্ষেত্রে কি সামনে 2021-এ কি ভোটে কিছুটা চাপ হবে মনে হয়? না, প্রশ্নই উঠছে না। অ্যাকচুয়ালি স্বদেশদা মানুষ হিসেবে কেমন সে আমি বলবো না, ভালোই মানুষ হিসেবে খারাপ মানুষ নয়, কিন্তু অ্যাজ এ বিধায়ক তার কোনো আলাদা অবদান রামনগরের উপর নেই, বা তিনি হতেও পারে সেটা তার শারীরিক অসুস্থতার কারণে তিনি তার 5 বছরের টেনিওরে বছর চারিকে অসুস্থ অবস্থায় ছিলেন, এখানে থাকতে পারেননি। যে কোনো কারণেই হোক তার কোনো উন্নয়নের দিক থেকে তার কাজের প্রভাব মানুষের ভেতর নেই। সেজন্য স্বদেশদা যদি আসে তাতে আমাদের খুব একটা ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তোমাদের আরেকটা জায়গায় যে প্রশ্নটা আসছে যে রামনগর বিধানসভা একদম জন্মলগ্ন তৃণমূলের থেকে অখিলগিরি আমাদের বিধায়ক, সেক্ষেত্রে মাত্র 2 দিন আগে আপনার রামনগর বিধানসভাতে প্রচুর পরিমাণে একদম যুব সমাজের আইকন শুভেন্দু অধিকারী বড় বড় হোর্ডিং পড়েছে। সেক্ষেত্রে কি কিছুটা বিতর্ক দেখা যাচ্ছে? বিতর্ক মানে শুনুন, শুভেন্দুবাবু আমাদের নেতা, অখিলবাবু আমাদের নেতা, তো সেই জায়গায় রামনগর আলাদা করে কোনো মানে এই ব্যাপারে কোনো বিভাজন মানে না। তো সেই জন্য শুভেন্দুবাবু কিছু ফলোয়ার্স হয়তো তারা করছেন কিছু, তবে সামগ্রিকভাবে জানবেন যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায়, রামনগরবাসী তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হিসেবেই চেনে। আবার আমরা শিশিরবাবু, শুভেন্দুবাবু, অখিলবাবু এনাদের প্রত্যেককেই ভীষণ ভালোবাসি এবং এনাদের প্রত্যেকে কি বলে উন্নয়নের ছোঁয়া আমাদের রামনগরকে সমৃদ্ধ করে। সেই জন্য আলাদা করে আমরা এখানে ওটা দেখি না। প্রভাব দেখুন ওইভাবে বিরাট কিছু প্রভাব হয়তো পড়বে না, তবে হতেও পারে যে শুভেন্দুবাবু কিছু ক্ষোভ থাকতে পারে, তার অনুগামীদের তার বহিঃপ্রকাশ ঘটতে পারে, কিন্তু সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস, এখানে সেরকম কোনো প্রভাব পড়বে না। সেক্ষেত্রে তোমাদের যদি কথা বলছি, যদি বেরিয়ে যান তাহলে তৃণমূলের ক্ষতি হবে না? শুভেন্দুবাবু গেলে ক্ষতি তো কিছু হবে, তবে কি বলুন তো যে দল হিসেবে তৃণমূল কংগ্রেসের মানে কি বলে শেকড় এতটাই গভীর পর্যন্ত প্রথিত, সেখানে সামলে ওঠা যাবে দেখা যাচ্ছে। শুভেন্দুবাবু একটা বড় গাছ, বড় তিনি যদি সত্যি সরে দাঁড়ান তাহলে কিছুটা একটা ব্যাপার থেকেই যায়, কিন্তু আমরা সাংগঠনিকভাবে আমরা মানুষের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে যে ঠিক রামনগরে কোনো আমি ক্ষতির আশঙ্কা দেখছি না। অখিলদার বিধায়ক, সেক্ষেত্রে অখিলদারি জিপি যেগুলো আছে সেগুলো হচ্ছে মৈত্রনিয়াতার মধ্যে, তো সেক্ষেত্রে কতটা উন্নয়ন আপনারা 2021-এর আগে করতে পেরেছেন? দেখুন, আমরা এটা মানে থার্ড টাইম এলাম, আমরা ক্ষমতায় এসেছি, আমরা 2008-এ ক্ষমতায় এসেছিলাম, এটা থার্ড টাইম। তো যখন আমরা ক্ষমতায় আসি সেটা আমাদের এই জিপিটা অ্যাকচুয়ালি দীর্ঘদিন বামফ্রন্টের হাতে ছিল, বামফ্রন্টের মানুষজন জিতে আসতেন। একবারই মাত্র আমরা 83 সালে 83 থেকে 88 কংগ্রেস একবারই ক্ষমতায় এসেছিল, তার আগে পরে দীর্ঘদিন আর আসেনি। 2008 থেকে আমরা 3বার ক্ষমতায় এসেছি এবং এই 3বারে যখন আমরা প্রথম ক্ষমতায় এলাম, যখন আমরা পঞ্চায়েতটাকে চিনতে শিখলাম, আমাদের অ্যাকচুয়ালি 31টা গ্রাম, 31টা মৌজা, তখন দেখেছি একদম মানে নেইয়ের রাজত্বে এসে পড়েছিলাম। তো সেই জায়গা থেকে এখন আপনারা চলুন আমরা দেখাবো যে আমরা ধরুন 90% রাস্তাঘাট কমপ্লিট করতে পেরেছি, পানীয় জলের ব্যবস্থা একেবারে প্রতিটি পরিবারে পৌঁছতে পেরেছি। প্রতিটি পরিবার আমরা রাজীব গান্ধী গ্রামীণ বৈদ্যুতিক যোজনায় প্রতিটি পরিবারে আমরা ইলেকট্রিসিটি পৌঁছে দিতে পেরেছি, আলো পৌঁছে দিতে পেরেছি।
স্কুলগুলোর কাজ করতে পেরেছি, স্কুলগুলোকে একটু ভালো করতে পেরেছি। এবার ধরুন টয়লেটও ধরে নিন 100% কমপ্লিট, কিন্তু এই পরিবারগুলো যে ভেঙে ভেঙে যায়, ধরুন ছেলে বাবার থেকে আলাদা হয়ে গেল, এরকম একটা ক্রাইসিস চলতেই থাকে, সেটার কাজও কিন্তু আমরা কন্টিনিউয়াস করে যাচ্ছি। তো সেক্ষেত্রে জনস্বাস্থ্য বলুন, মানে পরিকাঠামোগত উন্নয়ন বলুন, মানে এই 3টে টাউনশিপ, 3টে নয়, এখন ধরুন 2টো টাউন্স কমপ্লিট হয়েছে, একটা টাউন মাঝপথে আছে। তো আপনি এলাকার মানুষজনের সাথেও কথা বলতে পারেন। উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে তো কোথাও কোনো প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। তো এটা সারা পশ্চিমবঙ্গই জানে, পশ্চিমবঙ্গবাসীই জানেন, সেটা আমাদের এখানেও তার সমান প্রভাব আছে। এই যে দেখুন, এই যে সামনের রাস্তাটা একটা ভাঙাচোরা রাস্তা ছিল, তার কিছুটা ছিল আপনার ওই কাঁথির থেকে, আপনারা যে রাস্তা ধরে এলেন কাঁথির থেকে দেপাল, ভাঙাচোরা অসম্ভব খারাপ একটি রাস্তা ছিল। কিছুটা ওই আপনার BRGF এর টাকা হয়েছিল, কিছুটা আপনার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা হয়েছিল, কিছুটা হয়েই ছিল না। আমাদের যেরকম এই সামনের এলাকাটা মোড়ামের রাস্তায় ছিল। তো সেই জায়গায় দেখুন শিশিরবাবু, অখিলবাবুদের আন্তরিক চেষ্টায় PWD কত চওড়া করে করছে। আপনারা তো এলেন ওই রাস্তা দিয়ে, এখানে 21 কিলোমিটার রাস্তা, পুরো 21 কিলোমিটার রাস্তায় একেবারে চওড়া করে সুন্দর করে বানানো চলছে, এখন চলছে কাজটা। তো সেই জায়গায় জানবেন যে উন্নয়ন নিয়ে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই, আশপাশে কেউ নেই। আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় আমি একটু যখন সামনের দিকে এগিয়ে গেছিলাম, তখন দেখলাম একটি ITI কলেজ। হ্যাঁ, ITI হচ্ছে। সেটা কি আপনার 21শে বিধানসভার আগে কি উপহার দেবে? কাজ তো কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু এই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কারিগরি দপ্তরের কিছু কাজকর্ম থাকে, কারণ এটা তো PPP মডেল। তো কোনো একটি সংস্থাকে এই কলেজটা রান করানোর জন্য দেওয়া হবে। কাজটা আমরা চেষ্টা করছি অতি দ্রুত শেষ করে ফেলার। মানে আমরা এখানে যারা ঠিকাদার বন্ধু আছেন, ম্যাকিন্টশ বার্ন কাজটা করছে, তো ম্যাকিন্টশ বার্নের সাথে আমরা সমগ্র সহযোগিতা করে যত দ্রুত সম্ভব কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। আমরা এই ইনফ্রাস্ট্রাকচারটা তুলে দেবো কারিগরি দপ্তরের হাতে। এবার তারা কোনো পেশাদারী সংস্থার সাথে চুক্তি করবেন, যারা এই কলেজটা রান করাবেন। আমরা চেষ্টা করছি বিধানসভার আগেই যাতে এটা কমপ্লিট করা যায়। টার্গেট ছিল পুজোর আগে সবকিছু কমপ্লিট হবে, কিন্তু এই দীর্ঘ লকডাউন, COVID-19 সংক্রান্ত যে স্থিতি, সেটা আমাদের সকল স্থিতিকেই একটু নাড়িয়ে দিয়েছে, আমাদের সকল পরিকল্পনায় একটু দেরি হয়ে গেছে। তোমাদের আরেকটা জায়গায় যেটা আপনার স্বাস্থ্য, যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মঞ্চে, আমরা যখন একটু এগিয়ে গেছিলাম দেখলাম খুব ভালো অবস্থা নয়, সেটা পরিসংখ্যান কি দেখছেন, কতটা ভালো? ওইটা আমাদের একটা ব্যর্থতা, ওটা মেনে নেওয়া ভালো। তবে ওটা সরাসরি মুখ্যমন্ত্রী জেনেছেন, মুখ্যমন্ত্রী সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। আসলে NRHM, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, NRHM এর একটা টাকা বামফ্রন্টের সময় এখানে হয়েছিল, মানে অ্যালটমেন্ট হয়েছিল হসপিটালটার আপগ্রেডেশনের জন্য। তো সেই সময় যে কোনো কারণেই হোক, নেতৃত্বের ব্যর্থতা হোক কিংবা যাই হোক, ওনারা কাজটা করিয়ে উঠতে পারেন। যে ঠিকাদার বন্ধু কাজটা নিয়েছিলেন, তিনি 2-1 গাড়ি মালপত্র ফেলেছিলেন, তারপরে হঠাৎ করে সব তুলে নিয়ে চলে গেলেন। যে কোনো কারণেই হোক, কেন আমরা বলতে পারবো না, তখন আমরা ক্ষমতায় ছিলাম না। সেই যে টাকাটা ফেরত গেল, তারপরে তো আমাদের মোদিজির গভর্নমেন্ট এলো, NRHM মানে ন্যাশনাল রুরাল হেলথ মিশন তখন তুলেই দেওয়া হয়েছে। সেই জায়গায় ওই টাকাটি আমরা পেলাম না। অনেক চেষ্টা করেছি, প্রচুর চেষ্টা করেছি, এবং মেনে নেওয়া ভালো। মৈতনা হসপিটাল আমাদের ব্যর্থতা, আমরা পারিনি এখন। এইবারে অন্য প্রসঙ্গে একটু আসবো, সেটা হচ্ছে যে একদিকে বিধায়ক অখিল দিদি, একদিকে যুব সমাজের আইকন শুভেন্দু অধিকারী, অভিভাবক শিশির অধিকারী। তোমাদের কাছ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে আপনি একদম দুজনকেই কোনো জায়গায় খারাপ আসনে বসাচ্ছেন না। সেক্ষেত্রে কি আপনি যদি শুভেন্দুবাবু চলে যান, আপনি কি থাকবেন না চলে যাবেন? না, আমাকে তো মানুষ তৃণমূল কংগ্রেসের টিকিটেই জিতিয়ে এনেছেন, আর সেক্ষেত্রে যেতে হলে আমাকে সব ছেড়ে ছুড়ে দিয়ে যেতে হবে। কিন্তু দেখুন, আমি তো বিজেপির যা মূল নীতি, সেই নীতির বিরোধী আমি। সেক্ষেত্রে আমার দল তৃণমূল, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে যাওয়া আসার প্রশ্ন নেই। এবার পরবর্তীকালে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় কখনো যদি কোনো সংকট তৈরি হয়, গেলে আবার পুরোনো দলটাকে ফিরে যাবো, বাপ ঠাকুরদার দল কংগ্রেস ফিরে যাবো, যদি কখনো যেতেই হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন আমার দল তৃণমূল কংগ্রেসের কোনো প্রশ্নের অবকাশ নেই।
সামনে আগত দীপাবলি, গ্রাম পঞ্চায়েত তরফ থেকে এলাকার মানুষকে কি শুভেচ্ছা দেবেন? না, আমরা এলাকার মানুষকে আমরা যেরকম তারা পুজোয় অত্যন্ত কি বলে সংযম দেখিয়েছে। দুর্গাপুজোয় কোথাও ভিড়ভাট্টা হয়নি, বাড়ি ফাটানো হয়নি, একইভাবে কালী পুজোও যাতে হয় সেটা আমরা জানাবো মানুষজনকে যে তারাও যেন এই দুর্গাপুজোয় যে সংযম দেখিয়েছেন এবং যে সংযমের ফলে আমাদের এলাকায় আমরা কোভিড-19কে নিয়ন্ত্রণ করতে পেরেছি, আগামী দিনেও কালী পুজোতেও তারা যেন সেই সংযমটা দেখান। দুই হচ্ছে আরেকটা বার্তা থাকবে অবশ্যই, যে একেবারে আগে বলতাম শব্দবাজি নয়, এবার আমাদের বার্তা থাকবে যে একেবারেই বাজি পোড়ানো নয়। কারণ যারা শ্বাসকষ্টের রোগী, যাদের হাঁপানির মতো অসুখ আছে, তাদের ক্ষেত্রে বাজিটা একেবারে মানে এই বছর এই কোভিড সিচুয়েশনে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সেই জন্য সকলের কাছেই আমাদের আবেদন থাকবে, আমার তরফ থেকে, আমার পঞ্চায়েতের তরফ থেকে, আমাদের ব্লকের তরফ থেকে, আমার দলের তরফ থেকে, যে এবার একেবারে বাজিটা বর্জন করা হোক। আমরা জানি যে বাজি ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হবে বা ছোটদের মন খারাপ হবে, তাও এই বিষাক্ত ধোঁয়া অন্তত এই কোভিড সিচুয়েশনে যাতে পরিবেশে ছড়িয়ে না পড়ে এটা তাদের দেখা উচিত। আমরা তাদের কাছে এই অনুরোধ, এই আবেদন জানাই। তোমাদের আর একটা জিনিস যেটা হচ্ছে যে এই দীপাবলিতে একদিকে ভয়াবহ কোভিড-19, সেক্ষেত্রে সপরিবারকে নিয়ে কি বেড়ানো যাবে? আমার তো মনে হয় যে একেবারেই সাবধানে থাকা উচিত। কারণটা হচ্ছে যে আমরা খবর পাচ্ছি একটা ভ্যাকসিন বেরোনোর মুখে, তো সেই পর্যন্ত অন্তত অপেক্ষা করাটা খুব জরুরি। কারণ যেখানে জীবন মরণের প্রশ্ন, আমার সন্তান, আমার বৃদ্ধ বাবা মা, আমার বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়ি, অমুক্ত হ্যান ত্যান, তাদের কেন বিপদে ফেলতে যাবো? অতএব সারাক্ষণে আমাদের থাকা উচিত, মানে সাবধানে থাকা উচিত। কারণ অনুষ্ঠান আসবে, অনুষ্ঠান যাবে, জীবনটা চলে গেল তো আর আসবে না একবারই। তোমাদের শেষ একদম প্রশ্ন হচ্ছে না, শেষ প্রশ্নের আগে আমি কিন্তু আমার এলাকার আরেকটি সম্পদ তার কথা বলবো। আমাদের এখানে নীলাচল ঝিল পার্ক বলে একটা বড় ঝিল আছে। ওই ঝিলটা আমাদের সময় কাটানো হয়েছে, জলসম্পদ উন্নয়ন দপ্তর 2 কোটি টাকা দিয়ে ঝিলটাকে সংস্কার করেছে। সেখানে আমরা একটা পঞ্চায়েত থেকে একটা ছোট্ট মতো কটেজ বানিয়েছি, 2 কামরার গেস্ট হাউস বানিয়েছি। সেখানে আমরা ফিশিং ট্যুরিজম করার পরিকল্পনা করছি। মানে যারা মাছ ধরতে ভালোবাসেন তারা সপরিবারে আসবেন, সেই কটেজে থাকবেন, মাছ ধরবেন, তাদের পরিষেবা দেওয়ার জন্য সেলফ হেল্প গ্রুপ থাকবে। তো এটাও যদি আপনারা একটু মানুষজনের কাছে তুলে ধরেন খুব ভালো হয়। ভালো জিনিস আপনি বললেন, তাহলে আমি একদম প্রশ্নে চলে আসছি। ভিলেজ ট্যুরিজমটাও রামনগর বিধানসভাতে এই প্রথম দেখা গেল। শুধু রামনগর নয়, আপনার কাঁচি থেকে আপনার রামনগর, পূর্ব মেদিনীপুরে ভিলেজ ট্যুরিজম আপনি করতে চলেছেন। সেক্ষেত্রে মানুষ যে আসবে তার একটু যদি আপনি কিভাবে আসবে এবং ওখানে থাকা এবং খাওয়া যদি একটু আপনি বলেন। হ্যাঁ, সেটাই বলছিলাম যে আমরা পঞ্চায়েত থেকে অ্যাকচুয়ালি 100 দিনের মেডিকেলের টাকাতেই মূলত পঞ্চায়েত থেকে আমরা 2 কামরার একটা কটেজ বানিয়েছি। আপনারা চাইলে ওখানে নিয়ে যাবো আমি আপনাদের। একেবারে ঝিলের পাড়ে আমরা বানিয়েছি কটেজটা, 2 কামরা, ভালো, মানে খুব খুব সুন্দর করে তৈরি হচ্ছে। এবার আমরা চাইছি এমনি মানুষজন তো আসতেই পারেন, সেখানে প্রচুর পাখি, প্রচুর গাছ, সামনে বিরাট জলাশয়, দক্ষিণ মুখ কটেজ, সারাদিন হাওয়া, মানুষজন এমনি গ্রামে কাটালে ভালো লাগবে। সারাদিন হয়তো 100 রকমের পাখি তাদের সাথে দেখা করতে আসবেন সেখানে। কিন্তু সেই সাথে আবার আমরা ফিশিং ট্যুরিজমটাও রাখছি। আমরা এখানে যারা ছিপ ফেলেন তাদের একটা অ্যাসোসিয়েশন আছে কাঁথিতে, তাদের সাথে একটা টাই আপে যাচ্ছি, তারাই এটা দেখাশোনা করবে। এবং যারা ছিপ ফেলতে ভালোবাসেন, মাছ শিকার করতে ভালোবাসেন, ছিপ ফেলে তারা সপরিবারে এসে কটা দিন এখানে কাটিয়ে যেতে পারেন। তারা মাছ ধরবেন, তাদের মাছই তাদেরকে রান্না করে দেওয়ার ব্যবস্থা থাকবে। সেলফ হেল্প গ্রুপ সে দায়িত্ব নেবে, সেলফ হেল্প গ্রুপের সাথে কথা হয়ে গেছে। যাতায়াত মানে কাঁথির থেকে আসতে পারে, কিংবা যারা বাইকারে আসেন তারা দীঘা থেকে ফেরার সময় এই পথটাকে ব্যবহার করতে পারেন, যেটা হাইওয়ে দিয়ে গেলে এখান থেকে 3 কিলোমিটার কম হয়। তারা যদি রামনগর থেকে নেপাল হয়ে এই রাস্তাটা ধরে কাঁথি যান, তাহলে আমাদের এখানে ধরুন 300 বছরের পুরনো জগন্নাথ দেব তার মন্দির, বিরাট মন্দির রয়েছে। এখানে আমাদের মহাবীর মঠ, বহু পুরনো মহাবীর মঠ,
স্বর্ণকারনাথ এসে দিনের পর দিন থাকতেন। আর সেই মঠে খুব সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে। তো এখানে থাকলে তারা এই আশপাশের মন্দির মসজিদ এগুলো দেখতে পারবে, আবার মানে গ্রামের প্রকৃতির সাথে থাকতে পারবে। প্রচুর পাখি কটেজগুলো আছে। কেমন কেমন রেট করেছেন পর্যটক? আমরা এখনই রেটটা করিনি, আমরা কমপ্লিট করি, কমপ্লিট করার পরে যেমন কাজ চলছে। কবে রানিং করাবেন চিন্তা? আমরা রানিং, আমরা তো দেখুন বিধানসভা আসবে, বিধানসভা যাবে, আমরা তো আরো বেশ খানিকটা সময় পাচ্ছি। তবে আমরা হয়তো এই বিধানসভা ভোটের আগেই সব কমপ্লিট করে ফেলতে পারবো। এই মুহূর্তে যদি পর্যটকরা আসে তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে? এই মুহূর্তে পর্যটকেরা এলে আমাদের ঘরটা এখনো পুরো কমপ্লিট হয়নি। এমনি কি বেড়ানো যেতে পারে? হ্যাঁ, বাড়ানো যেতে পারে। তারা এখন এই দীঘা এলে ধরুন ফেরার পথে 2 ঘন্টা এখানে কাটিয়ে যেতেই পারেন। জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারেন। এখানে মঠের মন্দিরটি তৈরি হচ্ছে, যদিও অনেক বড় মন্দির তৈরি হচ্ছে মঠে, সেটি দেখতে পারেন। আমাদের নীলাচল ঝিলের পাড়ে কিছুক্ষণ কাটাতে পারেন, কিংবা আগাম যদি জানিয়ে আসেন তাহলে আমরা তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতে পারি। আমরা কোনো শেলফেল টুকরো বলে দিলাম, তারা রান্না করে রাখলেন, সেটা করতে পারি। তোমাদের আমরা কলকাতা থেকে জানলাম যে বেনফিসের জায়গাটা এবং মৎস্যজীবীদের জায়গাটা এই মুহূর্তে তমালদা কিছুটা দেখাশোনা, সেক্ষেত্রে হঠাৎ মৎস্যজীবীদের উপর একটা ইন্টারেস্টিং কেন? মৎস্যজীবীদের উপর ইন্টারেস্ট মানে আমরা তো মৎস্যজীবী এলাকারই ছেলে। ধরুন আমার পঞ্চায়েতের 5টা গ্রাম আছে, 5টা গ্রামে 40% মানুষ সমুদ্রজীবী। আর সমুদ্রের ধারে ছেলে আমরা, আমাদের তো স্বাভাবিকভাবেই ওদের সাথে শক্ত। সে কারণেই অ্যাকচুয়ালি কাঁথি কোটি মৎস্যজীবী ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। আর বেনিফিসের যে ব্যাপারটা বলছেন, বেনিফিস নিয়ে আমাদের কিছু আছে, আপত্তি আছে। বেনিফিসের যে সুযোগ সুবিধাগুলো বেসিক্যালি প্রপারলি আমাদের ইয়েদের কাছে পৌঁছচ্ছে না, মানে কি বলে আমাদের মৎস্যজীবীদের কাছে পৌঁছচ্ছে না। সেখানে কিছু মধ্যস্বত্বভোগী সমস্যা তৈরি করছেন, যেটা সরাসরি আমাদের রাজ্য সরকারের দিকে, তৃণমূল কংগ্রেসের সরকারের দিকে আঙুল হচ্ছে মানুষজন। কিন্তু বাস্তবে তো তা নয়। বেনিফিস প্রচুর দিচ্ছে। তোমাদের ছোট ডিঙ্গি এবং ট্রলার কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে না? না, আমরা তো স্বাভাবিকভাবে দেখুন, যত মানে মৎস্য ক্ষেত্রে মৎস্য আহরণের পরিমাণ যত কম হবে তত এই প্রফেশন বেশি দিন বাঁচবে। আপনি এমন কিছু যদি নামিয়ে দিলেন যে সবটাই একদিনে উজাড় করে নেব, যে মানে বটম ট্রলিং এখন হচ্ছে, যেসব উন্নত ধরনের ট্রলারকে এখানে মাছ ধরার পারমিশন দেওয়া হচ্ছে, কিংবা বিদেশি ট্রলারকে মাছ ধরার পারমিশন দেওয়া হচ্ছে, তাতে আমাদের এই মৎস্যক্ষেত্র অতি দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বটম ট্রলিং এর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে একেবারে মানে সমুদ্রের তলদেশে যেখানে মাছেরা ডিম পাড়ে, যেখানে তারা বড় হয়, সেটা পুরো চেঁচে নিয়ে যায়, একদম চেঁচে নিয়ে। এবার তারা তাদের মাছটুকু বেছে নিয়ে বাকি মাছটা ফেলে দেয়, কিন্তু সমুদ্রের মাছকে জল থেকে তুলে আনলেই ও তো মারা যায়। সেক্ষেত্রে ক্ষুদ্র এবং ট্র্যাডিশনাল মৎস্যজীবী যারা মানে যুগ যুগান্ত ধরে, সেই হয়তো মানে গৌতম বুদ্ধের সময় থেকে সমুদ্রের ধারে মাছ ধরে তাদের প্রফেশন, তারা সমস্যায় পড়ে যাচ্ছে। মৎস্যক্ষেত্র ক্রমশ শূন্য হয়ে যাচ্ছে। আমাদের এখানে তো হাহাকার। এবছর তো দেখলেন দীঘা ইলিশই তুলতে পারবো না। সবাই যে আশা করেছিলাম এত বড় লকডাউনে বিরাট ইলিশ পাওয়া যাবে, ইলিশের বিপ্লব ঘটে যাবে, তো সেখানে কিচ্ছু হয় না। সমুদ্র ক্রমশ মৎস্য শূন্য হচ্ছে। ক্রমশ এই একটা মানুষজন তাদের রুজি রোজগারের জায়গাটাকে হারাচ্ছেন। আমাদের ভাবা উচিত যে কোনো সম্পদকে বাঁচিয়ে যদি কাজে লাগানো যায়। এরা মাটির নিচের জল, অফুরন্ত নয়। সমুদ্রের মাছ অফুরন্ত নয়। আমরা যদি চাই সেটাকে আরো 1000 বছর ধরে এক্সটেন্ড করতে পারি, আবার আমরা যদি চাই 100 বছরের ভেতর সব শেষ করে ফেলতে পারি। আমাদের মানে এটা হচ্ছে যে কোনো সম্পদকে ব্যবহারের ক্ষেত্রে একটু সব দিক বাঁচিয়ে, প্রকৃতিকে বাঁচিয়ে, মাছ বা অন্যান্য কি বলে সমুদ্রজ যা প্রাণী, তাদেরকে রক্ষা করে তাদের থেকে জীবিকার ব্যবস্থা করা উচিত। একেবারে মানে সর্বনাশ করে দেওয়া তখনই উচিত না। তোমাদের এছাড়াও আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন করে 2021-এ কি গ্রাম পঞ্চায়েতে আরো বেশি করে উন্নয়নের দিকে এগোচ্ছে? আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ধরেই এগোই আমরা।
আর সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আইএসডিপি যে সিস্টেমটা আছে, আইএসডিপি সিস্টেম মেনেই আমরা পরিকল্পনা করি, মানুষজনের থেকে পরিকল্পনা উঠে আসে এবং আমরা ঠান্ডা মাথায় আরেকটা সেক্টর ধরি, দিয়ে আস্তে আস্তে করে এগোই। ধরুন পরিকাঠামো, জনস্বাস্থ্য বা মানব সম্পদ উন্নয়ন, এই সকলগুলো বিষয়ের উপরে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনাই করে রাখি। এক একটা স্টেপ এক একটা সিঁড়ির ধাপ যেরকম করে ভাঙতে হয় সেরকম করেই ভাঙি। আলাদা করে হঠাৎ করে কোনো বিপ্লব হবে না, বিপ্লবটা খুব ধীরে ধীরেই আমরা করছি এবং তার জন্য মানুষজনকে অনেক ধন্যবাদ। মৈতনা পঞ্চায়েতের মানুষজনকে, তারা তিনবার আমাদের ক্ষমতায় এনেছেন, সুযোগ দিয়েছেন, একটা উন্নয়নের একটা কি বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে রূপায়িত করার জন্য যে সময় দরকার তারা দিচ্ছেন আমাদের। তো দিয়েছেন বলে আমাদের সুবিধে, নইলে 5 বছরে হয়তো সবটা করে উঠতে পারতাম না। এটা একটা 15 বছরের সময় আমরা প্রথম থেকে কিন্তু পরিকল্পনা করে এগিয়েছি, কোন কোন সেক্টর কিভাবে এগোবো সেটা করেছি। এবং আমাদের দলের ছেলেরা প্রচুর পরিশ্রম করে, এই যে বললাম না যে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া, প্রচুর পরিশ্রম করেছে আমাদের দলের ছেলেরা। একটাই স্বপ্ন যে সব বাড়িতে আলো জ্বলবে, সব বাড়ির ছেলেরা সন্ধ্যের পরে বিদ্যুতের আলোতে পড়াশুনো করবে। আমরা এই বাচ্চাদের স্কুলে পাঠানোর ব্যাপারে একদম ব্যাপকভাবে অভিযান করেছি, যাতে সব বাচ্চা স্কুলে যায়। তারপরে ধরুন এই যে 18 বছরের নিচে বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে, বিয়ে দিয়ে দেওয়ার কিংবা মেয়েগুলো কারোর না কারোর হাত ধরে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, আমরা তার বিরুদ্ধেও অনেক লড়াই লড়েছি। তারপরে ধরুন পক্সো বলে যে একটা আইন আছে, 18 বছরের নিচের কন্যাদের, মেয়েদের সুরক্ষার প্রশ্নে, তো শিশুকন্যাদের সুরক্ষা, সেক্ষেত্রে পক্সো আইনে যেখানে যেখানে আমরা অভিযোগ পেয়েছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি এবং 2 জনকে তো জেলেও ঢুকিয়েছি। আমরা কন্টিনিউয়াস এসব সেক্টরগুলোতেও কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি, সবটা পারি না, যে নাবালিকা বিবাহ সবটা আটকাতে পারি না, তবে আমাদের চেষ্টা চলছে। আমরা একদম আমাদের স্কুলের ছেলে মেয়েদের ইনভলভ করেছি, একটা টোটাল ইয়েকে ইনভলভ করেছি, করে আমরা টোটাল সোসাইটিকে ইনভলভ করেছি, যাতে কোথাও এই ধরনের ঘটনা ঘটতে দেখলে তারা সঙ্গে সঙ্গে আমাদের খবর দেন এবং আমাদের ব্লক প্রশাসন, থানা, আমাদের একটা এনজিও আছে কাজলা জনকল্যাণ সমিতি, আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি ওটাকে আটকানোর জন্য। আমরা জেনে নিলাম তুর্কি নেতা তোমাদের কাছ থেকে, যে জায়গাটা না বললে নয়, মৈতিনিয়া গ্রাম পঞ্চায়েতে শুধু বার্তা দিচ্ছে উন্নয়নে, 2021-এ বেশি করে আরো উন্নয়নের বার্তা এগিয়ে দেবেন। দেখা যাক 2021-এর আগে তোমাদের দাস মহাপাত্র কতটা মানুষের কাছে পৌঁছে যায়। মৈত্রীরা থেকে অংশন পণ্ডা, খবর কলকাতা। শুক্রবার যাই তাহলে।
এগুলো তো হারিয়ে যাচ্ছে। বাবা, কোথায় তো? পালকিও পাওয়া কোথায়? হরিজন পালকি আলাদা। মানে ওখানকার পর্যটকরা এলে আপনার ঝিলের বাড়তি পাবে এটা। এটা পাবে, আমাদের মঠ আছে। আচ্ছা, আমি যে কাঁথি থেকে আসছিলাম, হ্যাঁ, ওইখানে যে একটা সাদা রঙের মন্দির ওইটাই এটা তৈরি হচ্ছে ডান দিকে দেখুন, সামনে গেট, মহাবীর। ওটা তো নতুন হচ্ছে। হ্যাঁ, না মন্দিরটা আবার সংস্কার হচ্ছে, ওটাও বহু প্রাচীন। এটা কত বছর? এই 300-এর বেশি। মন্দিরটা নতুন হয়েছে। মন্দির কিন্তু বেশি করা হয়েছে। বিরাট মেলা হয়, মানে পঞ্চায়েতের পেছনে বিরাট মেলা। সাইড হয়ে যান। টিভিতে রাত 10টার সময় দেখতে পাবেন। কোন চ্যানেলে? খবর কলকাতা। খবর কলকাতা। এই দাদুকে বলতে হবে যে রাত 10টায়। দাদুকে এটা বলে দিতে হবে আগে আগে, সঙ্গে টিভি অন। তাহলে আমরাও এসছি, আমাদেরও তুলে নিন একটু। আমরা সাধারণ মানুষ। ওই জন্য এগুলো খুঁজছে এখন আমাদের কলকাতা। দেখা আছে। না না, শহর টরে নেই এগুলো। লেকের জল না করে এখানে 50 ফুট একটা ইয়ে করিয়েছি, মানে একটা নলকূপ, মানে সাবমার্সিবল বসিয়েছি। ওইটাকেই ইয়ে করবো আর কি, মানে প্রজেক্টটা। আর এই সাবমার্সেলটা ওটা এখানকার জন্য বসিয়েছিল। মানে আপনাদের জন্য? হ্যাঁ, আর ওইটা একটা পিকনিক সেট করা হচ্ছে। ওই যে ওর পরেরটা না, ওই রান্না করে খাওয়া, ওই যদি একদিনের জন্য আসে। ওই ঝিলটাতে একটা মাঠটা ছুড়ে দিন তো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে।
একটা এইটি ওই লং শট নেন, একটাই লং ওইটা। এইটি ওই হ্যালো হ্যালো, ঢেউটা ভেঙে যাচ্ছে। এই আপনার কি বলে ওটা ভালো করে দেখুন, ওটা ভালো করে। তুমি দেখেছিলেন? আপনি তমালদাকে নিয়ে ইয়েটা করুন, আমি নিচ্ছি আপনারা থাকুন, অসুবিধা নেই। তমালদা, যে জায়গাটা দেখলাম অতি সুন্দর ঝিল, সুন্দর একটি কটেজ, কি উপহার দিতে চাইছেন পর্যটকদের? পর্যটকদের মূলত আমরা অ্যাকচুয়ালি মানে ইকো পার্ক উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের এগোনো। এখানে বিরাট মানে একেবারে আলো ঝলমলে বিরাট কিছু করার মানে দীঘা বানানোর কোনো ইচ্ছে নেই আমাদের। অ্যাকচুয়ালি এখানে আপনারা দেখছেন চারদিকটা, তো এই বিরাট জলাশয়টি জলসম্পদ উন্নয়ন দপ্তরের থেকে 2 কোটি টাকা ব্যয় এই জলাশয়টিকে সংস্কার করা সম্ভব হয়েছে। এটার পুরনো নাম ছিল পানিচট্টা। তো আমরা যেহেতু পাশেই জগন্নাথ মন্দির, 300 বছরের প্রাচীন জগন্নাথ মন্দির, আমরা সেজন্য এটার নাম দিয়েছি নীলাচল ঝিল। আমরা নীলাচল ঝিলের এই শান্তি বিঘ্নিত হোক এমন কিছু করতে চাই না, শুধুমাত্র ওই গাড়ি নিয়ে আসা যাবে সেরকম 2টি অ্যাপ্রোচ রোড আমরা বানাবো। আর এই চারদিকে নুড়ি পথ আমরা করব, মানে সুড়ি পথ আর কি, অ্যাকচুয়ালি ওই গ্রাভেলস দিয়ে একটা রাস্তা বানাবো। কারণ এখানে ভোরবেলা প্রায় 150-200 জন মানুষ মর্নিং ওয়াক করতে আসেন। আর এই কটেজ থাকলো। আর এখানে যেহেতু মাছ ধরার ব্যবস্থা আছে, বছরে 5 বার 6 বার ওই মানে মাছ ধরার প্রতিযোগিতা করা হয়, সেই জন্য আমরা এটাকে ফিশিং ট্যুরিজমও করতে চাই। যে কেউ চাইলে ওনারা এসে কিছু এক্সট্রা পে করে ওনারা এখানে থেকে মাছও ধরতে পারবেন, আবার কেউ চাইলে এখানে এসে 2 দিন কাটিয়ে যেতে পারবেন। এখানে মানে একেবারেই প্রকৃতির সাথে মুখোমুখি বসে কাটিয়েও যেতে পারবেন। এটাই মূলত মানে কি বলে, কলকাতা কেন্দ্রিক নগর সভ্যতা কেন্দ্রিক মানুষজন অ্যাকচুয়ালি গ্রামে আসতে চান। তো দীঘা আর চৌরঙ্গি মোড়ে তো ফারাক নেই, সমুদ্র আছে সেটা আলাদা ব্যাপার। তো দীঘায় তারা হয়তো 3 দিন কাটালেন, 2 দিন এখানে কাটিয়ে যেতে পারেন। এখানে অ্যাকচুয়ালি মানে এই যে পরিবেশটা দেখছেন চারদিকে, এটা মানে চাঁদনি রাতে মানে অত্যন্ত মোহময় হয়ে ওঠে। আগে আমরা এখানে চালাতাম, আপনার কি বলে, প্যাডেল বোটও রেখেছিলাম। ভয় পেলাম, অনেক জল, বাচ্চারা সারাদিন ধরে এসে প্যাডেল বোটিং করতো, সেই জন্য কোথায় কোনো দুর্ঘটনা ঘটবে বলে আমরা প্যাডেল বোট তুলে নিয়েছি। এখানে এলে অ্যাকচুয়ালি একটা মনের শান্তি, প্রাণের আরাম এটা যাতে পান। এই দীঘা যাওয়ার পথে আপনার এই নীলাচল ঝিলে এসে শুধু ঝিল ছাড়া আর কি কি দেখতে পাবেন? তারা দেখতে পাবেন, পার্শ্ববর্তী দেখতে পাবেন আমাদের এখানে বড় শহীদ ক্ষেত্র আছে, বেলবনি শহীদ ক্ষেত্র। সেখানে ব্রিটিশ পুলিশের গুলিতে 16 জন মানুষ একদিনে মারা গেছিলেন, সেটা শহীদ ক্ষেত্রটা তারা দেখতে পাবেন। তাতে আমাদের লবণ সত্যাগ্রহের একদম জাজ্জল্য উদাহরণ। তারপরে পাশেই আছে 3 শতাধিক বছরের পুরনো জগন্নাথ দেব, যার সাথে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। বর্গীদের হাঙ্গামায় জগন্নাথ দেবকে বাঁচানোর জন্য লুকিয়ে রাখতে হয়েছিল। এখানে বর্গীদের অনেক বড় ছিল, কি বলে, ক্যাম্প ছিল। তারপরে পাশেই আছে মহাবীর মঠ। মহাবীর মঠ স্বয়ং ওঙ্কারনাথও দীর্ঘদিন এখানে কাটিয়েছেন। ওঙ্কারনাথের স্মৃতিধন্য মহাবীর মঠ, সেখানে নতুন করে একটি সুন্দর মন্দির তৈরি হচ্ছে। আমাদের এখানে 2টি সুন্দর মসজিদ আছে। এবার আরও তো বালিয়াড়ি আছে, কাজু জঙ্গল আছে। তোমাদের যে জায়গাটা না বললে নয়, শীত একদম চলে এসছে, সেই জায়গায় এত বড় ঝিল, পরিযায়ী পাখি কি আসে? না, পরিযায়ী পাখির ক্ষেত্রে আমি বলে দিই, পরিযায়ী পাখিরা সরাসরি এই এত গভীর ঝিলে খুব একটা সুবিধে করতে পারে না।
আশপাশে মানে এই যে ঝিলের চারপাশে মানে ওই যে শামুকখোল বলে পাখিটা আছে না, শ্যামখোল বলি আমরা, শ্যামখোল প্রচুর আসে। কিন্তু বাস্তবে সাইবেরিয়ান বার্ড নাবে না। একবার ওরা নেমেছিল, কিন্তু ওরা এই এত গভীর পুকুরে ঠিক স্বচ্ছন্দ বোধ করেনি আর কি, এত গভীর ঝিলে ঠিক স্বচ্ছন্দ বোধ করলো না। ওরা একবার এসে ওই ঘন্টা 3-4 জন্য ছিল, যে পুরো রেইকি করলো, দিয়ে চলে গেছে, আর আসেনি। আমরা চেয়েছিলাম ওরা আসুক, এবং এখানে মানে গভীরভাবে একদম মানে পাখি শিকার গভীরভাবে আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের গোটা পঞ্চায়েত জুড়ে কোথাও এটা হতে দিই না। পাখি শিকার একেবারেই নিষিদ্ধ। পাখি কেন, পাখি, গোসাপ এগুলো শিকার বন্ধ। এবং আমরা চেষ্টা করি সাপগুলো ধরা পড়লে আমরা অ্যাকচুয়ালি বন দপ্তরের হাত দিয়ে ঝাড়গ্রামের সর্প উদ্যানে পাঠানোর ব্যবস্থা করি। আমরা জেনে নিলাম জনপ্রিয় এখানকার নেতৃত্ব তমলদার কাছে, যে জায়গাটা না বললে নয়, তমলদা এখানটায় তৈরি করতে চলেছেন একটি ঝিল, যার নাম দেওয়া হয়েছে নীলাচল ঝিল। মানুষরা এসে দীঘা যাওয়ার পথে একদিকে এই ঝিল, সঙ্গে মাছ ধরতেও পারবেন, এবং এখানটা একটি মঠ এবং জগন্নাথ দেবের মন্দির দেখতেও পাবেন। পর্যটকদের আসার জন্য আহ্বান জানাচ্ছেন মৈতিনিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তমলতরু দাস মহাপাত্র। ক্যামেরায় অসিতের সঙ্গে অংশন পণ্ডা, খবর কলকাতা। গণেশের একটা আশ্রমের খবর করেছিলাম, ওটা হচ্ছে আপনার পটাশপুর 1-এ, অমরপুর, ইয়েস অমরপুর। তো আপনারা কি শিষ্য নাকি? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের নিয়ে গেছিল ওখানে। আপনাকে বলি, ওই একজন আমাদের ওই তমলুকের না ইলেকট্রিক, আপনি তাহলে কি অমরপুর গেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে সবগুলো মঠেই ঘোরা। ওটা কি মঠ না আশ্রম? ওটা তো আশ্রম। আশ্রম। ওদের দেখি অনেক মহিলা, বৃদ্ধ মানে বিধবা মহিলা থাকেন দেখেছেন। কোনো কারো সঙ্গে হয় নাকি? আপনি পলিটিক্যাল হবেন